হলেও ঠিক আছে না, একদম যে বলেননি তা নয়, বলেছেন, বেশ কিছুটা বলেছেন। তো আমরা হ্যাঁ বলুন বলুন। কোনো কোম্পানির মানে কোনো কোম্পানির সার্ভার এবং হার্ডওয়্যার যেটাকে আমরা ইউজ করতে পারি, তার জন্য কোনো একটা বিশেষ পয়সা লাগে বা ভাড়া লাগে, যেটার জন্য ডোমেন কিনে সে সার্ভার গুলোকে আমরা ওই আমাদের স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারি। একদম ঠিক কথা। এটা আর একটু ব্রিফলি অ্যান্সারটা হলো ঠিক, একদম ঠিক। তো আমরা এই ই গভর্নেন্স এবং ক্লাউড কম্পিউটিং এই দুটো আগে আমরা একটু শেষ করে ফেলি। তো ফার্স্টে চলুন আমরা ই গভর্নেন্স সম্বন্ধে আলোচনা করে নিচ্ছি। আমি স্ক্রিনটাকে শেয়ার করছি। নিশ্চয়ই আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন আপনারা, তাই তো? হ্যালো, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ফার্স্টে দেখুন, ফার্স্টে আমরা যেটা শুনবো সেটা হচ্ছে দুটো কিন্তু খুব কনফিউজিং। একটা হচ্ছে ই গভর্নমেন্ট আর একটা হচ্ছে ই গভর্নেন্স। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে এটা কিন্তু আমার একদম মানে যেটুকু আমার এখানে আপনারা দেখতে পাবেন এটা কিন্তু আপনাদের সিলেবাস অনুযায়ী একদম সেইভাবে তৈরি করা, ঠিক আছে? অতএব আপনারা অতি অবশ্যই স্ক্রিনশট নেবেন এবং প্রয়োজন তারপরে অবশ্যই সেটাকে সেভ করে রাখবেন। ই গভর্নমেন্টের ফার্স্টে যেটা আছে সেটা দেখুন, ই গভর্নমেন্ট ডেফিনিশন। ফার্স্টে হচ্ছে ডেফিনিশন, অর্থাৎ ই গভর্নমেন্ট কাকে বলে। ফার্স্টে কি আছে? ফার্স্টে হচ্ছে ই গভর্নমেন্টের ডেফিনিশন। দেখুন দেয়া আছে, ই গভর্নমেন্ট রেফার্স টু দ্য ইমপ্লিমেন্টেশন অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি লাইক ইন্টারনেট। এই যে আইসিটি কথাটা আপনারা শুনেন মাঝে মাঝে, এই আইসিটি কথাটার ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ঠিক আছে? তো ইন্টারনেট এটাকে আমরা ব্যবহার করছি, ঠিক আছে, ইমপ্লিমেন্ট করছি, ঠিক আছে, কিসের জন্য? ইনফরমেশন এবং কমিউনিকেশনের জন্য। যে গভর্নমেন্টে এই জিনিসটা ইউজ করা হচ্ছে তাকে আমরা বলছি কি গভর্নমেন্ট? ই গভর্নমেন্ট। বোঝা গেল? হ্যালো, আরেকবার বলুন স্যার। হ্যাঁ, ই গভর্নমেন্ট রেফার্স টু দ্য ইমপ্লিমেন্টেশন অফ দেখুন যেই জায়গাটা আমি গ্রিন করে রেখেছি এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করুন কি লেখা আছে, ঠিক আছে? কি লেখা আছে দেখুন, লেখা আছে ই গভর্নমেন্ট refers to the implementation of information and communication technology like internet টু ইমপ্রুভ গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রসেস। গভর্নমেন্টের অ্যাক্টিভিটি গুলোকে আরো সুষ্ঠুভাবে করার জন্য, আরো ইজি ভাবে করার জন্য যখন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যেমন ইন্টারনেটের সাহায্য নেওয়া হচ্ছে তখন সেই ব্যাপারটাকে আমরা বলছি কি ই গভর্নমেন্ট। কি বলা হচ্ছে সেটাকে? ই গভর্নমেন্ট। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, ই government aims of increasing transparency, efficiency and citizen involvement in the various government scheme, operation and process. Hence, it speeds up the justice delivery system of the country. এই কথাগুলোর মানে কি? মানে হচ্ছে যে আগে যেটা ছিল সেটা ছিল খাতায় কলমে। আপনাকে যদি কোনো ইনফরমেশন দেখতে হতো তাহলে আপনাকে গভর্নমেন্টের কাছে যেতে হতো, গিয়ে সেখানে খাতাপত্র চাইতে হতো, সেই খাতাপত্র চাইতে আরো কিছু সময় যেত এবং সেই খাতাপত্রের মধ্যে আবার রেস্ট্রিকশন থাকতো যে এটা দেখতে পাবো, এটা দেখতে পাবো না, কি দেখতে পাবো সেগুলো নির্ভর করতো ব্যক্তির উপর, পার্টিকুলার কোনো লোকের উপর। কিন্তু ই গভর্নমেন্টের ক্ষেত্রে কি হলো না, গভর্নমেন্টের যে বিভিন্ন স্কিম রয়েছে, যে বিভিন্ন গভর্নমেন্টের যে অপারেশন গুলো রয়েছে বা প্রসেস গুলো রয়েছে সেটা কিন্তু খুব মানে তাড়াতাড়ি কার কাছে পৌঁছে যাচ্ছে? সিটিজেন অর্থাৎ নাগরিকের কাছে পৌঁছচ্ছে এবং নাগরিকরাও কিন্তু জানতে পারছে যে কি কি স্কিম আছে, কি কি অপারেশন গভর্নমেন্টের চলছে সেই সম্বন্ধে তারা জানতে পারছে এবং সেখানে তারা অংশগ্রহণও করতে পারছে। বোঝা গেল? তার মানে একটা স্মুথ প্রসেস, যেটা আগে ছিল একটা ওয়ান ওয়ে প্রসেস, অর্থাৎ গভর্নমেন্টকে গিয়ে জানাতে হতো বা গভর্নমেন্টের কাছে আসলে কাগজপত্রর ব্যাপারের মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ থাকতো। তো সেটা কিন্তু এখন থ্রু ইন্টারনেট আমরা কিন্তু জানতে পারছি। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার বেনিফিটস অফ ই গভর্নমেন্ট, তার মানে আপনাদের ফার্স্টে জানতে হবে হোয়াট ইজ ই গভর্নমেন্ট, যেটা আমি গ্রিন কালারে করে দিয়েছি। তারপরে জানতে হবে বেনিফিটস অফ ই গভর্নমেন্ট। বেনিফিটস অফ ই গভর্নমেন্ট কি না, ইট এনশিওরস গ্রেটার লেভেল অফ এফিসিয়েন্সি অ্যান্ড এফেক্টিভনেস ইন গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড অপারেশন। অবশ্যই গভর্নমেন্টের যে বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো সেগুলো মানুষ আরো বেশি পরিমাণে জানতে পারছে, যার ফলে এফিসিয়েন্সি বাড়ছে। ইমপ্রুভ অ্যাক্সেস অফ ইনফরমেশন টু দ্য কমন মাস,
It ensures the transparency in the operation of government program. ট্রান্সপারেন্সি কথাটার মানে হচ্ছে স্বচ্ছতা, অর্থাৎ প্রত্যেকটা মানুষ কিন্তু গভর্নমেন্টের অ্যাক্টিভিটি সম্বন্ধে জানতে পারছে, ঠিক আছে, যে গভর্নমেন্ট কি কাজ করছে। কেউ যে সেটা লুকিয়ে রাখবে, মানে গভর্নমেন্ট আর নাগরিক তার মাঝখানে একটা সবসময় ফাঁক থাকে। নাগরিক ভাবে আমি কেন অধিকারটা পাবো না, গভর্নমেন্ট ভাবে আমি তো অধিকারটা দিয়েছি, তাহলে সে কেন আসছে না। তো এই ফাঁকটা পূরণ করার একটা বড় ব্যাপার হচ্ছে ই গভর্নমেন্টটা, যেখানে সবাই জানতে পারছে যে কি গভর্নমেন্টের অ্যাক্টিভিটি আছে, যার ফলে একটা স্বচ্ছতা থাকছে যে কারা সেই অংশ। যেমন ধরুন একটা সাপোজ গভর্নমেন্টের কোনো একটা অ্যাক্টিভিটি, ঠিক আছে, তো এই গভর্নমেন্টের এখন বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন বা রাজ্য সরকার বলুন, এদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে। সেই অ্যাক্টিভিটি গুলো কিন্তু এখন থ্রু ইন্টারনেট যে কেউ সার্চ করলে কিন্তু জানতে পারছে। ইট ইনক্রিজেস দ্য রিচ অফ গভর্নমেন্ট টু দ্য জেনারেল পাবলিক। আগে খুব কম সংখ্যক লোকের কাছে সেই খবরটা পৌঁছতো, যারা হয়তো গভর্নমেন্ট অফিসের ধারে পাশে থাকে বা শহরে থাকে, তাদের কাছে খালি গিয়ে পৌঁছতো। এখন কিন্তু গ্রামে গঞ্জে সবাই জানতে পারছে। এবং আপনারা দেখেছেন হয়তো বিভিন্ন জায়গায় তথ্যমিত্র কেন্দ্র, ঠিক আছে, বা তথ্যমিত্র সেন্টার যেটা, সেখানে কিন্তু আমরা বিভিন্ন রকম ইনফরমেশন জানতে পারছি, কি তাই তো? হ্যালো, হ্যাঁ। তো এগুলো হচ্ছে বেনিফিটস অফ ই গভর্নমেন্ট। তার মানে বেনিফিটস অফ ই গভর্নমেন্ট যদি আপনার কাছে জিজ্ঞেস করা হয়, তাহলে আপনাকে এই 6টা পয়েন্ট আপনি বলতে পারেন, ঠিক আছে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। ই গভর্নমেন্ট, এটা কিন্তু বলা হলো ই গভর্নমেন্ট ডেফিনিশন এবং বেনিফিটস অফ ই গভর্নমেন্ট। এটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? স্যার হ্যাঁ বলুন, বলুন, কোনো কোশ্চেন বলছি আছে? স্যার হ্যাঁ স্যার বলছি স্যার এক্সচেঞ্জ অফিস যেটা আছে ওইটা কি স্যার ই গভর্নমেন্টের মধ্যে পড়ে না ওটা আলাদা? যে এক্সচেঞ্জ অফিসেও কিন্তু আগে গভর্নমেন্টের কি ফর্ম ফিল আপ হবে বা কি হবে এইসব জিনিসগুলো আগে ইনফরমেশন দেখুন, দিত, বাট এখন ইন্টারনেট দাঁড়ান, এক্সচেঞ্জ অফিস বলতে গেলে আপনি কি বোঝাচ্ছেন? এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস? হ্যাঁ স্যার ওটাই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। এমপ্লয়মেন্ট, দাঁড়ান, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যেটা হতো সেটা হচ্ছে ই গভর্নমেন্টের আগের ধাপ, যেখানে কিন্তু কি করা হতো না, কি কি পদ খালি আছে এবং সেই পদের জন্য আগে থেকে আমাদের যত আমাদের কর্মহীন লোক, অর্থাৎ যারা বেকার, তাদের কিন্তু একটা নথিভুক্তকরণ থাকতো, অর্থাৎ তারা নথিভুক্ত বেকার। নথিভুক্ত বেকার মানে কি, মানে আমি হ্যাঁ, মানে গভর্নমেন্ট জেনে গেল যে আমি একজন বেকার, ঠিক আছে, এবং সেই অনুযায়ী যেমন যেমন ভ্যাকেন্সি আসবে সেই অনুযায়ী একটা প্ল্যান, হ্যালো, সেই অনুযায়ী একটা প্ল্যান করা হয়েছিল যে প্রত্যেকের কাছে সেভাবে কি যাবে, কল লেটার যাবে, কি তাই তো? হ্যালো, কিন্তু তাতে কি, কিন্তু তাতে কি, হ্যাঁ স্যার, আবরামকে বলছিলাম। বলুন। বলছিলাম স্যার বার হলাম অফিস থেকে, তো একটু স্যার কিছু মিনিট পর আমি যদি জয়েন করি স্যার কোনো অসুবিধা নেই স্যার? অসুবিধা কি আছে? অসুবিধা আমার তরফ আমি থেকে স্যার এক লিঙ্ক দেওয়া হয় ওইখান থেকে আমি জেনে নিই স্যার। হ্যাঁ, মানে আপনি কি চাইছেন, এখন লেফট করতে চাইছেন? তাড়াতাড়ি স্যার। বলুন। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে জয়েন করলেন কেন? উফ, ঠিক স্যার আছে, আপনি তখন লেফট অফিসে করুন, লেফট করে আবার, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, লেফট করুন, লেফট করে আবার জয়েন যখন করবেন করবেন। আমি আর লাস্টের দিকে কিছু বলছি না, কারণ আর কয়েকটা দিন ক্লাস আছে, কিন্তু আপনারা দেখুন যতটা পারেন তাড়াতাড়ি জয়েন করুন। হ্যাঁ স্যার। ওকে, আমি আবার ফিরে আসছি ঘটনায়। সেটা হচ্ছে এক্সচেঞ্জের যে ঘটনাটা আমি বললাম, সেখানে কিন্তু তাও কিন্তু গন্ডগোল হতো কি না, ম্যাক্সিমাম লোক কিন্তু জানতে পারতো না যে আদৌ কটা কল আছে বা কটা পদ আছে, কি আদৌ আমাকে ডাকবে কি ডাকবে না, এই নিয়ে প্রচুর কনফিউশন হতো কি না? হ্যালো, তাই তো? এবং অনেকে দেখা গেছে যে দীর্ঘদিন ওয়েট করে আছে অথচ কোনো কল পায়নি, অথচ প্রচুর চাকরি, কেননা সেখানে শুধুমাত্র গভর্নমেন্টের যে চাকরিগুলো, ঠিক আছে, সেগুলোই তো পাওয়া যেত, কোনো প্রাইভেট জবের তো সেখানে কোনো ইয়ে ছিল না। কি যদি থাকতো তাহলে কিন্তু এত মানে বেকার ছেলে থাকতো না, বুঝতে পারছেন? তো সেটা আমাদের একটা কি বলবো লিমিটেশন, আমাদের দেশের বলতে পারেন বা আমাদের এখানে একটা লিমিটেশন, যার জন্য দেখবেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কিন্তু এখন আর খুব একটা অ্যাক্টিভ নয়, তাই তো? হ্যাঁ স্যার প্রায় বন্ধ হওয়ার মুখে। হ্যাঁ, কারণ আমাদের সবকিছুই করা হয় না ভেবে করা হয়। একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ করা হয়েছে, সেখানে তো লোকাল
বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন সবেরই একটা এমপ্লয়মেন্টের একটা নিউজ থাকা উচিত, যাতে বেকার ছেড়ে সে বেছে নিক যে সে কি করবে। তার যদি ক্যাপাবিলিটি থাকে সে ঢুকবে গভর্নমেন্ট সার্ভিসে, তার যদি ক্যাপাবিলিটি না থাকে সে ঢুকতে পারলো না, কিন্তু তার জন্য অন্যান্য অপশন থাকলো। এবং এটা জেনে রাখুন, মোটামুটি আমাদের দেশে 60% কিন্তু এখনো পর্যন্ত প্রাইভেট জব করে, 40% হয়তো এখন গভর্নমেন্টের জব। ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা, তো যাই হোক সেটা এবং ই গভর্নমেন্ট ব্যাপারটা কিন্তু সেটাই করা হলো যাতে আরো বেশি স্বচ্ছতা আনা যায়। নেক্সট আমরা চলে যাচ্ছি ই গভর্নেন্স ডেফিনেশন। বারবার বলছি এই দুটো জিনিস কিন্তু অত্যন্ত কনফিউজিং, খুব স্যার, ভালো করে মাথায় রাখবেন। হ্যালো, আমাদের আসল টপিকটা গভর্নেন্স, ই গভর্নেন্স। দুটোই ই গভর্নমেন্ট অ্যান্ড ই গভর্নেন্স, আচ্ছা, বোঝা গেল? হুম হুম ওকে, দুটোই আমাদেরকে জানতে হবে, ঠিক আছে, হুম, ওকে। হ্যাঁ স্যার, হ্যাঁ। তো দেখুন, ই গভর্নমেন্ট, যার জন্য আমি ই গভর্নমেন্ট কি জিনিস সেটা ফার্স্টে বলেছি, এবং তারপর বেনিফিট অফ ই গভর্নমেন্ট বলেছি। এবার আসছি ই গভর্নেন্স ডেফিনেশন। নিশ্চয়ই উপরের পোর্শনটা সবাই নিশ্চয়ই স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। যারা এইমাত্র জয়েন করলেন তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা অতি অবশ্যই এই উপরের পোর্শনটা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিন। নেওয়া হলে বলবেন। হয়ে গেছে সবারই? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। নেক্সট আমরা চলে যাচ্ছি ই গভর্নেন্স। এবার দেখুন, লক্ষ্য করুন ই গভর্নেন্স জিনিসটা কি। ইলেকট্রনিক গভর্নেন্স, shortly known as e-governance, refers to the utilization of information and communication technology for providing government services, disseminating information, communication operation with the general public. তাহলে ই গভর্নমেন্ট ব্যাপারটা কি? ই গভর্নমেন্ট ব্যাপারটা হচ্ছে কি না, পুরো ব্যবস্থাটা যে ইন্টারনেট অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির সাহায্যে কি করা হলো না, পাবলিকের সাথে একটা যোগাযোগের রাস্তা করা হলো, কার? গভর্নমেন্টের, তাই তো? হ্যালো, এই গোটা ব্যবস্থাটার নাম হচ্ছে কি? ই গভর্নমেন্ট। আর ই গভর্নেন্স কি? যার সাহায্যে করা হচ্ছে, অর্থাৎ এই যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিকে ইউটিলাইজেশন করা হচ্ছে, ঠিক আছে, ইলেকট্রনিক্যালি যে গভর্নেন্স করা হচ্ছে, গভর্নেন্স মানে দেখভাল করা হচ্ছে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে ই গভর্নেন্স। কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে টোটাল ব্যাপারটা কিন্তু হচ্ছে ই মানে যেমন ধরুন একটা কি বলবো, একটা সিস্টেম, সেই সিস্টেমটার নাম হচ্ছে ই গভর্নমেন্ট, কিন্তু ওই সিস্টেমটা কাজ করতে গেলে যেভাবে সেটাকে পরিচালন ব্যবস্থা করা হচ্ছে, সেই পরিচালন ব্যবস্থাটার নাম হচ্ছে কি? ই গভর্নেন্স। এবং ই কথাটা কেন আসছে? যেহেতু ইন্টারনেটের থ্রুতে, অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটির থ্রুতে এই কাজটা করা হচ্ছে। ওকে, হ্যালো, বোঝা গেছে? তাহলে এটা গেল ই গভর্নেন্স ডেফিনেশন। আমি যেটুকু হাইলাইট করে দিয়েছি এটুকুটা হচ্ছে ই গভর্নেন্স ডেফিনেশন। এবার প্রশ্ন হচ্ছে যে ই গভর্নেন্স করে আমার লাভ কি হলো? প্রথম কথা, রেভিনিউ গ্রোথ হলো। 1 নম্বর কি বলা হচ্ছে? রেভিনিউ গ্রোথ। কেউ বলতে পারবেন রেভিনিউ গ্রোথ কিভাবে হলো? কিভাবে রেভিনিউ গ্রোথ হলো? রেভিনিউ মানে বোঝেন? রেভিনিউ হ্যাঁ স্যার। কি? রেভিনিউ মানে কি? গভর্নমেন্টের মানে কোন একটা গভর্নমেন্ট চলার জন্য যে ইয়ার প্রয়োজন হয়, মানে আর্থিক পয়সার প্রয়োজন হয়, ট্যাক্স যেটাকে বলা হয়, যেটা জনগণের কাছ থেকে আদায় করা হয়। রেভিনিউ গ্রোথ কি করে হলো? রেভিনিউ গ্রোথ কি করে হলো? কেউ বলতে পারবেন রেভিনিউ স্যার গ্রোথ কি ওই করে তো হলো? স্যার, যে কোনো ধরনের অ্যাপ্লাই করা বা ইয়ে করার জন্য একটা পয়সা কাটে, তো সেখান থেকে একটা ইয়ে হয়, রেভিনিউ পাওয়া যায়। এটা তো একটা হলো। 2 নম্বর হচ্ছে কি, আগে ট্যাক্স দিতে গেলে কোথায় যেতে হতো? ট্যাক্সের অফিসে। সেখানে যাও, সেখানে গিয়ে আবার মানে অনেকে বোঝে না, সেখানে গিয়ে আবার ফর্ম ফিল আপ করো, এই করো সেই করো। এখন অত সবের দরকার নেই, এখন সব অনলাইন। কি? এখন অনলাইনে গভর্নমেন্টের ট্যাক্স দিয়ে দেওয়া যায়, তাই তো? কি দেওয়া যায় তো? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তাহলে এর ফলে কি হলো না, আরো অনেক বেশি মানুষ রেভিনিউ দিতে পারলো, তাহলে তার ফলে গভর্নমেন্টের একটা রেভিনিউ গ্রোথ হলো। এনহ্যান্স ট্রান্সপারেন্সি, যেটা বারবার বলছি, ট্রান্সপারেন্সি, সবাই জানতে পারলো যে কি কি সার্ভিস, কি কি পরিষেবা দিচ্ছে গভর্নমেন্ট, এবং আমি সেটা পাওয়ার জন্য যোগ্য কিনা। যদি আমি যোগ্য হই
তাহলে অবশ্যই আমার পাওয়া উচিত। এই যে রাইট অফ ইনফরমেশন, অর্থাৎ আমাদের সংবিধানে বলা আছে যে প্রতিটি নাগরিক ইচ্ছা করলে সে কিন্তু জানতে চাইতে পারে কোনো কিছু সম্বন্ধে এবং তার জানার অধিকার আছে। সেই জানার অধিকারটা কিন্তু আমরা পাচ্ছি। আগে যেটা কি বলবো, জানার কোনো উপায় ছিল না, গভর্নমেন্ট যা বলছে সেটাই আমাদের দেখতে হচ্ছে, কিন্তু আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি যে কি কি পরিষেবা আছে এবং তার জন্য কি ক্রাইটেরিয়া আছে এবং আমার কাছে সেই ক্রাইটেরিয়া মাফিক আমার কাছে কাগজপত্র রেডি আছে কিনা, তাহলে সেই অনুযায়ী আমি কিন্তু অনলাইনে দরখাস্ত করতে পারি। কি তাই তো? বোঝা গেল? হ্যাঁ 2 নম্বর পয়েন্টটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। থার্ড পয়েন্ট হচ্ছে কস্ট রিডাকশন। কস্ট রিডাকশন মানে কি? কস্ট রিডাকশন মানে হচ্ছে, দেখুন গভর্নমেন্টের খরচা অনেক কমে গেছে। কেন না, আগে ধরুন সাপোজ কোনো একটা কিছু ধরা যাক, আমি ধরে নিচ্ছি যে ধরা যাক কোনো একটা গভর্নমেন্টের পরিষেবা আছে, সেই পরিষেবাটা দেওয়ার জন্য গভর্নমেন্ট অফিসারদের কোথায় যেতে হবে না, একদম হয়তো যেগুলো প্রত্যন্ত গ্রামাঞ্চল বা দূর দূরের জায়গা, সেখানে গভর্নমেন্টকে তাদের পাঠাতে হবে। এবার পাঠাতে যাওয়ার জন্য তাদের খরচা আছে, ঠিক আছে, সেখানে বিভিন্ন রকম খরচা আছে। কিন্তু যখনই এটা ই গভর্নেন্স হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে না, মানুষ কিন্তু নিজে থেকেই অনলাইনে কি করতে পারছে, অনলাইনে দরখাস্ত করতে পারছে এবং ডাইরেক্টলি গভর্নমেন্ট অফিসার বা গভর্নমেন্টের কোনো এমপ্লয়িকে সেখানে যাওয়ার দরকার হচ্ছে না, ঠিক আছে, যার ফলে গভর্নমেন্টের খরচা বাড়ছে। তো এটাকে বলা হচ্ছে কস্ট রিডাকশন, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যালো। নেক্সট হচ্ছে গাইডস দ্য গভর্নমেন্ট টু মেক ইমপ্রুভমেন্ট ইন দ্য কি এরিয়াস। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে কি না, গভর্নমেন্ট নিজেও বুঝতে পারছে যে কোন অঞ্চল থেকে রেসপন্স কম আসছে, তার মানে সেই জায়গাটা আরো বেশি ইমপ্রুভমেন্ট করতে হবে। অর্থাৎ গভর্নমেন্ট নিজেই বুঝতে পারছে যে আমার এই পরিষেবাটা অমুক অমুক অঞ্চল থেকে সব থেকে বেশি অ্যাপ্লিকেবল, মানে অ্যাপ্লিক্যান্ট এসছে, অথচ এই অঞ্চল থেকে কোনো অ্যাপ্লিক্যান্ট আসছে না, তার মানে বুঝতে হবে যে তার মানে সেখানে কিন্তু এখনো মানুষের কাছে সেই পরিষেবা পৌঁছায়নি। আইদার সেখানে হয়তো ইন্টারনেটের অসুবিধা আছে বা সেখানকার মানুষ হয়তো ইন্টারনেট সম্বন্ধে সেরকম ভাবে অবহিত নয়, এটা গভর্নমেন্টও কিন্তু জানতে পারছে। সিটিজেন এম্পাওয়ারমেন্ট থ্রু অ্যাক্সেস টু ইনফরমেশন, অবশ্যই নাগরিকদের অধিকার, নাগরিক যখন পাচ্ছে তখন নাগরিকদের যে মানসিক এবং তাদের যে একটা সুস্থ নাগরিক হওয়া বা তাদের যে কি বলবো, তাদের আরো বেশি শক্তিশালী, একটা নাগরিক কিন্তু আরো বেশি শক্তিশালী হচ্ছে বিকজ সে সমস্ত ইনফরমেশন জানতে পারছে। ইনক্রিজেস দ্য রিচ অফ দ্য গভর্নমেন্ট টু দ্য লাস্ট বেনিফিশিয়ারি, একদম শেষ যে উপভোক্তা সেই পর্যন্ত গভর্নমেন্ট পৌঁছে যাচ্ছে, ঠিক আছে। এই যে এখনকার দিনে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্টের বিভিন্ন স্কিম হচ্ছে, দুয়ারে সরকার বা দুয়ারে এই যে বলছে, অ্যাকচুয়ালি এগুলোর সাহায্যে তারা কি করতে চাইছে, কি করতে চাইছে, চাইছে প্রত্যেকটা নাগরিকের কাছে যেন গভর্নমেন্টের পরিষেবাটা যায়। তো সেটা কিন্তু ই গভর্নেন্সের মাধ্যমে করা হচ্ছে, যাতে একদম শেষ উপভোক্তা পর্যন্ত যেন গভর্নমেন্টের যেগুলো বেনিফিটস বা গভর্নমেন্টের যে প্রজেক্ট গুলো সেগুলো যেন একদম লাস্ট উপভোক্তা পর্যন্ত পৌঁছয়। বোঝা গেল? ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে এটুকু আপনারা একটা স্ক্রিনশট নেবেন। এখানে বলা হলো হোয়াট ইজ ই গভর্নেন্স এবং ই গভর্নেন্সের কি কি সুবিধা। এবার এটা নিচে দেখুন লাল করে দেওয়া আছে, কি ডিফারেন্স বিটুইন ই গভর্নমেন্ট অ্যান্ড ই গভর্নেন্স। ই গভর্নমেন্ট আর ই গভর্নেন্সের মধ্যে যে পার্থক্য সেটা এখানে বলা হচ্ছে। বাই এ দেখুন লেখা আছে, বাই ই গভর্নমেন্ট উই মিন দ্য ইউজ অফ আইসিটি ইন গভর্নমেন্ট অপারেশন অ্যাজ এ টুল টু ইনক্রিজ দ্য outreach of the government services. E-governance on the other hand implies the use of ICT. এই কথাটা যেন মনে থাকে, এটা হচ্ছে গোটা সিস্টেমটা যেখানে আইসিটি কে ইউজ করা হচ্ছে। আইসিটি মানে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, সেটাকে ইউজ করা হচ্ছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে ই গভর্নমেন্ট। আর কিভাবে সেই আইসিটিটাকে ইউজ করব সেটা আসছে কার মধ্যে, ই গভর্নেন্সের মধ্যে। বোঝা গেল? হ্যালো, ঠিক আছে। নেক্সট দেখুন ই গভর্নমেন্ট 2 নম্বর পয়েন্টার, ই গভর্নমেন্ট ইজ এ সিস্টেম। এটা হচ্ছে একটা সিস্টেম। আর ই গভর্নেন্স হচ্ছে কি, এটা কিভাবে ফাংশন করবে, কিভাবে কাজ করবে সেটাকে ডিফাইন করছে। তাহলে ই গভর্নেন্স হচ্ছে যেমন মানে মানে বলতে পারেন যে ই গভর্নমেন্টের একটা হাত ই গভর্নেন্স, যার মাধ্যমে ই গভর্নমেন্ট ব্যাপারটাকে ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে। ই গভর্নমেন্ট ইজ অ্যান ওয়ান ওয়ে কমিউনিকেশন প্রোটোকল। গভর্নমেন্ট বলে দিল আমার এই সুবিধা আছে, ঠিক আছে। ই গভর্নেন্সের সাহায্যে কিন্তু একটা নাগরিক কিন্তু সেই
সুবিধাগুলো নেবার জন্য কমিউনিকেশন করতে পারছে। তার মানে ই গভর্নেন্স হচ্ছে উভমুখী। গভর্নমেন্ট যেমন নাগরিকের সাথে কমিউনিকেশন করছে, তেমনি নাগরিকও কিন্তু গভর্নমেন্টের সাথে কমিউনিকেশন করছে, যার জন্য ই গভর্নমেন্টকে বলা হচ্ছে কি টু ওয়ে কমিউনিকেশন প্রোটোকল। বোঝা গেল 3টে পয়েন্ট? হ্যাঁ স্যার। হ্যালো, আচ্ছা, এবার দেখুন ই গভর্নমেন্টস, এই যে এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করুন, ঠিক আছে? আগেরটা নিশ্চয়ই আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন, নেওয়া হয়েছে, কি রেফারেন্স নেওয়া হয়েছে এটা? হ্যাঁ স্যার, নিয়ে নিচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আমরা দেখুন এখানে দেয়া আছে দ্য টার্ম ই গভর্নেন্স, the term e-governance has different connotation. connotation মানে কি? এটা ই গভর্নেন্স দেখুন বিভিন্ন ভাবে এটাকে আমরা বলতে পারি। যেমন প্রথম কথা হচ্ছে ই অ্যাডমিনিস্ট্রেশন, the use of information and communication technology to modernize government, the construction of data repositories for management information system and the computerization of record. আজকালকার আপনি দেখবেন যাবতীয় যা কিছু সমস্ত কম্পিউটারাইজড হচ্ছে, কিন্তু রেকর্ড গুলো আপনার প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটা নাগরিকের তথ্য কিন্তু কি হচ্ছে কম্পিউটারাইজড হচ্ছে, মানে কম্পিউটারে কি হচ্ছে ফিট থাকছে, ঠিক আছে? ই সার্ভিস, দ্য গোল হেয়ার ইজ টু ব্রিং দ্য স্টেট ক্লোজার টু দ্য সিটিজেন। এটা তো আমি একটু আগেই বললাম যে ই সার্ভিসের থ্রুতে এটাকে এনশিওর করা হচ্ছে যেন একটা গভর্নমেন্টের সার্ভিস যেন একদম নাগরিকের পর্যন্ত পৌঁছয়। ই গভর্নেন্স হচ্ছে কিভাবে সেটাকে গভর্ন করা হবে, ঠিক আছে, কিভাবে ইনফরমেশন টেকনোলজিটাকে ইমপ্লিমেন্টেশন করা হবে। আর ই ডেমোক্রেসি কথাটার মানে হচ্ছে যে প্রত্যেকের কিন্তু সমান অধিকার, ঠিক আছে, প্রত্যেকেরই তথ্য জানার অধিকার আছে, এটাকে ই ডেমোক্রেসি বলছে। অর্থাৎ তথ্য জানার অধিকার যেটা ইন্টারনেটের থ্রুতে, ঠিক আছে, ইনফরমেশন টেকনোলজির থ্রুতে প্রত্যেকটা নাগরিক কিন্তু একটা গভর্নমেন্টের অ্যাক্টিভিটি সম্বন্ধে জানতে পারছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ই ডেমোক্রেসি। বোঝা গেল? হ্যালো, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা যদি কারো স্ক্রিনশট নেওয়ার থাকে আপনারা নিয়ে নিতে পারেন, আমি একটু রাখলাম স্ক্রিনটা। নেক্সট আমরা চলে যাচ্ছি মডেলস অফ ই গভর্নেন্স। ই গভর্নেন্স কত রকমের হয়, বিভিন্ন রকম মডেল এখানে ইমপ্লিমেন্ট করা হয়। একটা হচ্ছে G2G। G2G মানে কি? গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। কেউ বলতে পারবেন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ই গভর্নেন্স এর মানে কি বলা যাবে? না খুব সোজা। আজকাল দেখবেন আগে কি হতো না, আগে দেখুন গভর্নমেন্টের একটা টেবিল থেকে আরেকটা টেবিলে ফাইল যেতে বলা হতো যে একটা টেবিল থেকে আরেকটা টেবিলে ফাইল নিয়ে যেতে গেলে অনেক মানে সময় লেগে যেত, তাই না? একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে একটা ফাইল যেতে কি হতো, বেশ খানিকটা সময় যেত। এখন কিন্তু সবই কম্পিউটারাইজড মানে একটা ডিপার্টমেন্ট যখনই সেই তথ্যটা তুলে দিল কম্পিউটারে, সেই তথ্য কিন্তু শেয়ার হয়ে যাচ্ছে এবং সেটা কিন্তু অন্য একটা টেবিল থেকে, অন্য একটা ডিপার্টমেন্টের টেবিল থেকে কিন্তু সহজেই সেই তথ্যটা ইন্টারনেটের থ্রুতে কিন্তু দেখে নেওয়া যাচ্ছে। বোঝা গেল? হ্যালো, বোঝাতে পারলাম? ঠিক আছে, তার মানে এটা হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। ইভেন আপনারা দেখবেন স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত কর্মীরা কাজ করছে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়, তাদের সঙ্গে স্বাস্থ্য দপ্তর কিন্তু ডাইরেক্টলি কি করছে অনেক সময় কিন্তু যেটাকে বলে ভিডিও কনফারেন্সের থ্রুতে তাদের সঙ্গে কিন্তু কি করছে, তাদের সাথে কমিউনিকেশন করছে, ঠিক আছে, যাতে তাদের কাজ সম্বন্ধে তারা অবহিত থাকে। ইভেন তাদের জন্য এক রকমের সফটওয়্যার করে দেওয়া হয়েছে, যে সফটওয়্যারে কিন্তু প্রতিদিনকার কাজ তাদেরকে আপলোড করতে হচ্ছে, যাতে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে যেন সমন্বয় থাকে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। এটা হচ্ছে ই গভর্নেন্সের এক ধরনের মডেল। কি বোঝা গেল? হ্যাঁ, এগুলো একটু কিন্তু আপনারা স্ক্রিনশট নেবেন। আমি জিস্ট গুলো বলে দিচ্ছি। G2C, গভর্নমেন্ট টু সিটিজেন। আমরা যেমন ধরুন সাপোজ কেউ এখন যেমন ধরুন মানে যেমন ধরুন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যেমন বিভিন্ন রকম স্কিম আছে, ঠিক আছে, বিভিন্ন রকম পেনশন যোজনা আছে, বিভিন্ন রকম ইন্স্যুরেন্স স্কিম আছে,
বা আবাস যোজনা প্রকল্প আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, ঠিক তেমনি হয়তো রাজ্য সরকারেরও বিভিন্ন রকম স্কিম আছে, কন্যাশ্রী, হ্যান ত্যান, যে বিভিন্ন রকম গুলো রয়েছে। তো এইগুলো কিন্তু সবই পোর্টাল বেসিস, তাই তো? প্রত্যেকের কি আছে? পোর্টাল আছে। পোর্টাল কথাটা নিশ্চয়ই শুনেছেন, ঠিক আছে? তো যার থ্রুতে কি হচ্ছে, একটা সিটিজেনদের সাথে গভর্নমেন্টের ডাইরেক্ট কমিউনিকেশন হচ্ছে। এইরকম মডেলকে বলা হচ্ছে G2C। কি বলা হচ্ছে এটাকে? G2C। হ্যালো। হ্যাঁ স্যার। যেমন আরেকটা জিনিস বলি, যেমন বাংলার ভূমি অ্যাপ নিশ্চয়ই আপনারা জানেন, যেখানে কিন্তু আপনার দরকার হলে যে কোনো জমির দলিল, মানে কি বলবো, যে মানে ধরুন কোন একটা জমি, সেটা কার মালিকানা আছে, তার দাগ নম্বর কত, তার জন্য একটা বেঙ্গল ভূমি অ্যাপ এরকম একটা নাম আছে, দেখবেন এরকম একটা অ্যাপ আছে, যেখানে কিন্তু আপনি যদি কোনো মানে জমি, জানেন তো, কোনো জমি সম্বন্ধে ল্যান্ড রেকর্ড, সব পর্চাটা বেরিয়ে যায় স্যার, আর পর্চাটা বেরিয়ে যায় আর কার নামে আছে সেটা বেরিয়ে যায়, ডাক নাম্বার দিয়ে দেয়। হ্যাঁ প্লট। হ্যাঁ, এবার মজা কি, এটা কিন্তু যতদিন এই সিস্টেমটা ছিল না, তখন কিন্তু সাংঘাতিক ঝামেলা হতো। গেল রেজিস্ট্রি অফিসে, সেখানে গিয়ে দাদা আমার একটু বার করে দিন, সে আবার যে বার করে দেবে সে আবার বললো আরো 500 টাকা দাও, হ্যাঁ তবে আমি বার করে দেবো, হ্যাঁ নালে যাও, আরো 5 দিন ঘুরিয়ে দিল। এসব তো ঝামেলা নেই, ঠিক আছে? এটা কিন্তু মানে প্রথমে বাইরের ইয়েগুলোতে, কি বলে, আমাদের বাইরের স্টেট গুলোতে শুরু হয়েছিল, তারপরে এখন কিন্তু আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলও কিন্তু এর আন্ডারে মানে হয়ে গেছে। সুতরাং এটা একটা বিরাট ব্যাপার, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যালো। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে গভর্নমেন্ট টু সিটিজেন হুড। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট টু বিজনেস। এটা আর একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। আগে একটা বিজনেস আপনি শুরু করবেন, তার জন্য আপনার কি দরকার? ট্রেড লাইসেন্স দরকার তো, নাকি? ট্রেড লাইসেন্স ছাড়া তো আপনি বিজনেস করতে পারবেন না, পারবেন? পারবেন না। না স্যার। মজা কি, চলো ট্রেড লাইসেন্স নিতে হবে, তাহলে চলো আবার মিউনিসিপালিটি যাও কিংবা পঞ্চায়েত যাও, সেখানে গিয়ে আবার একদিন গেলেন, দেখলেন হয়তো আজকে আধিকারিক নেই, না আজকে তো উনি নেই, আজ তো হবে না, আবার কাল আসো। তারপরে আধা লোক জানতোই না যে কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, একদিন একরকম ডকুমেন্ট নিয়ে গেল, দেখা গেলো না এটা তো হবে না। এখন এসবের ঝামেলা নেই, এখন কিন্তু ই মানে থ্রু ইন্টারনেট কিন্তু ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, বুঝেছেন? ঠিক আছে। সুতরাং বিজনেসের জন্য একটা বিজনেসম্যান একটা গভর্নমেন্টের সঙ্গে ডাইরেক্টলি ইন্টারাকশন করতে পারছে। আপনার বিজনেসের যা ধরুন ট্যাক্স দেবেন, আপনি ডাইরেক্টলি ইন্টারনেটের থ্রুতে অনলাইনে আপনি কিন্তু সেটা পেমেন্ট করতে পারেন। বোঝা গেল? ঠিক আছে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে গভর্নমেন্ট টু বিজনেস। ক্লিয়ার? হ্যালো। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট টু এমপ্লয়ি। এটা হচ্ছে আগে গভর্নমেন্টের সাথে এমপ্লয়ি ডাইরেক্ট যোগাযোগ। এমপ্লয়ি মানে কোন এমপ্লয়ি? এমপ্লয়ি মানে হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি। এই যে একটু আগে আমি স্বাস্থ্য দপ্তরের ঘটনা বললাম, যে ডাইরেক্ট স্বাস্থ্য দপ্তর ইচ্ছা করলে একদম একজন যে আশা কর্মী তার সাথে যদি কথা বলতে চায়, সেটাও কিন্তু বলা সম্ভব। একদম ডাইরেক্ট স্বাস্থ্য দপ্তর একদম সল্টলেকে বসে, সেখান থেকে সে যদি মনে করে যে আমি অমুক ব্লকের অমুক স্বাস্থ্যকর্মীর সঙ্গে ডাইরেক্টলি কথা বলবো, সে কিন্তু কথা বলতে পারবে থ্রু ভিডিও কনফারেন্স। ভিডিও কনফারেন্স মানেই বুঝতেই পাচ্ছেন, সেখানে কিন্তু ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি চলে এলো। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে গভর্নমেন্ট টু এমপ্লয়। বোঝা গেছে এই মডেলগুলো? হ্যাঁ তাহলে আমি আবারও বলে দিচ্ছি মডেলগুলো। একটা ছিল G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে, হ্যাঁ, যে কমিউনিকেশন প্রসেস থ্রু ইন্টারনেট, থ্রু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির থ্রুতে, তাকে আমরা বলা হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। তারপরে বলা হলো গভর্নমেন্ট টু সিটিজেন, অর্থাৎ আমাদের সাথে গভর্নমেন্টের যে ইন্টারাকশন, সেটা আমরা গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন করছি, অনলাইনে অ্যাপ্লিকেশন করছি। গভর্নমেন্টও তার জবাবে আমাদেরকে অনলাইনে আমাদেরকে মেসেজ পাঠাচ্ছে। ঠিক আছে, আমাদের কাছে আমাদের ইন্টারনেটে আমাদের মেলে তার একটা রেসপন্স আসছে। তো এটা হলো গভর্নমেন্ট টু সিটিজেন। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট টু বিজনেস। একজন বিজনেসম্যানও কিন্তু গভর্নমেন্টের সাথে ইন্টারাকশন করছে থ্রু ইন্টারনেট, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির থ্রুতে। এটা হচ্ছে G2B, গভর্নমেন্ট টু বিজনেস। অ্যান্ড লাস্টলি হচ্ছে গভর্নমেন্ট টু এমপ্লয়ি, অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয়ি যারা, তাদের সঙ্গে, হ্যাঁ, ডাইরেক্টলি গভর্নমেন্টের যে HO অর্থাৎ হেড অফিস, তাদের যে ডাইরেক্ট যোগাযোগ, সেটাকে বলা হচ্ছে গভর্নমেন্ট টু এমপ্লয়ি। যেমন ধরুন এই যে HRMS পোর্টাল, HRMS পোর্টাল কিন্তু স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে এই পোর্টালটা ইউজ হয়। HRMS পোর্টাল, এই যে আপনারা এত টিকাকরণ হলো, দেখবেন আপনি কিন্তু অনলাইনে কিন্তু আপনার ইনফরমেশন উঠে গেছে যে আপনি কটা টিকা নিয়েছেন, হ্যাঁ, কটা টিকা আপনার বাকি আছে, সমস্ত ইনফরমেশন কিন্তু আপনি ওখান থেকে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে,
হ্যালো, বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। ওকে, তো এইগুলো হলো আপনার ই গভর্নেন্সের, কি বললাম, ই গভর্নেন্সের মডেল। এটা হচ্ছে মডেলস অফ ই গভর্নেন্স। কোনো কোশ্চেন থাকলে বলবেন। কোনো কোশ্চেন না আছে? স্যার। এক মিনিট। এটা একটা দেখুন আপনাদের চোখের সামনে আছে বেনিফিট গুলো, ঠিক আছে? যে বেনিফিট গুলো আগে বলা আছে এটা একটা পিকচারের মাধ্যমে দেওয়া আছে, আপনারা দরকার হলে এটা ইয়ে করে নিতে পারেন, স্ক্রিনশট নিতে পারেন। ঠিক আছে, আমি পরের স্ক্রিনে চলে যাচ্ছি। এগুলো হচ্ছে কিছু ইনিশিয়েটিভ যেটা ইন্ডিয়াতে নেওয়া হয়েছে ই গভর্নেন্সের জন্য, এগুলো একটু জেনে রাখবেন। এখানে বিভিন্ন রকম, যেমন ভূমি প্রজেক্ট, এটা সর্বপ্রথম শুরু হয়েছিল কর্ণাটকা। দেখতে পাচ্ছেন ভূমি মানে আমরা যেটা, আমি একটু আগে যেটা বললাম ভূমি প্রজেক্ট, এটা কর্ণাটকায় শুরু হয়েছিল, ঠিক আছে? তারপর খাজানা, এটাও আপনার কর্ণাটকায় শুরু হয়েছিল। তো এই প্রজেক্টগুলোর নাম একটু জেনে রাখবেন এবং একটু পড়ে নেবেন। এখানে দেয়া আছে যে বিভিন্ন সময়ে এই ই গভর্নেন্সের জন্য আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট বিভিন্ন রকম ইনিশিয়েটিভ নিয়েছে, সেগুলো এখানে দেয়া আছে। সুইফট ইনিশিয়েটিভ, এই সুইফট ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল বিজনেস যাতে খুব তাড়াতাড়ি, একটা বিজনেসম্যান যেন খুব তাড়াতাড়ি বিজনেসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, সে যাতে তাড়াতাড়ি ল্যান্ড পায় এবং তার যাতে বিজনেস সেট আপ করতে যেন কোনো দেরি না হয়, ঠিক আছে? তো বিজনেসে উৎসাহ দেওয়ার জন্য এই সুইফট ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। এইবার সবকিছুরই তো একটা কি বলবো মানে বাধা আছে। তো ই গভর্নেন্সেরও কিন্তু ইন্ডিয়াতে এখন আমাদের বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছে ই গভর্নেন্স। কি? একটা হচ্ছে লো ডিজিটাল লিটারেসি। আধা লোক এখনো পর্যন্ত ইন্টারনেটকে ভালোভাবে ব্যবহার করতে জানে না এখনো পর্যন্ত, যার জন্য তাদেরকে অনলাইন সেন্টারে ছুটতে হয়, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখবেন অনলাইন সেন্টারের এখন এই জন্য এত রমরমা, একটা অনলাইন দোকান দেখবেন না ফাঁকা বসে আছে, ঠিক আছে? হ্যাঁ, তো কেন? তার কারণ অ্যাকচুয়ালি মানুষ এখনো কিন্তু জানে না যে কিভাবে ইন্টারনেটে অনলাইনে কি, তার কারণ আমাদের কিন্তু লিটারেসির প্রবলেম, ঠিক আছে? আধা লোক এখনো পর্যন্ত কিন্তু শিক্ষিত নয়, ঠিক আছে? অ ক খ হয়তো জানে, বাট সেটাই সব নয়, ঠিক আছে? তো ডিজিটাল লিটারেসি যেটা, অর্থাৎ প্রত্যেককে কম্পিউটারে শিক্ষিত হওয়া, যার জন্য একটা ডিজিটাল লিটারেসি মিশন চলছে প্রত্যেকটা স্কুলে স্কুলে, প্রত্যেক জায়গায় একদম বেসিক লেভেল থেকে কম্পিউটার শেখার বন্দোবস্ত করা হচ্ছে, যাতে আগে যেটা শুরু হতো হয়তো অনেক পর থেকে, এখন সেটা একদম বেসিক লেভেল থেকে শুরু হচ্ছে, যেন একদম নার্সারি লেভেল থেকে যেন তারা কম্পিউটার ডিজিটালি যেন তারা লিটারেট হয়, বুঝতে পারছেন? এইটা একটা চ্যালেঞ্জ, লো ডিজিটাল লিটারেসি, ঠিক আছে? হ্যালো, বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে ল্যাক অফ ইন্টিগ্রেটেড সার্ভিস, মোস্ট অফ দ্য গভর্নেন্স সার্ভিসেস হুইচ আর অফার্ড বাই দ্য স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট নট ইন্টিগ্রেটেড। ইন্টিগ্রেটেড মানে কি? এটা হচ্ছে ঝগড়ার ব্যাপারটা। সেন্ট্রালের একরকম প্রজেক্ট, আবার আমাদের স্টেটের একরকম প্রজেক্ট। এ বলছে আমি তো এটা দিয়েছি তোমরা জেনে নাও, ও বলছে এটা। এই যে ইন্টিগ্রেশনের অভাব, সমন্বয়ের অভাব, এটা একটা চ্যালেঞ্জ। দুজনকে মিলেমিশে কাজ করতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে অ্যাওয়ারনেস অফ ই গভর্নেন্স সার্ভিস। আধা লোক জানেই না যে আমি কি কি সুবিধা পেতে পারি, ঠিক আছে? গভর্নমেন্টের কাছে গেলে আমার কি কি সুবিধা আমি পেতে পারি, সেটা কিন্তু অনেক লোকই জানে না। কতটুকু জানে? যতটুকু অন্য লোক জানায়, ঠিক আছে? হ্যাঁ, এই তুই এটা পাসনি, এটা তো এখন দিচ্ছে, তখনই কিন্তু সে দৌড়চ্ছে। তার আগে থেকে তার কিন্তু অ্যাওয়ারনেস তার থাকছে না। এটাকে বলা হচ্ছে অ্যাওয়ারনেস অফ ই গভর্নেন্স সার্ভিস, এটাও একটা চ্যালেঞ্জ। নেক্সট হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফি মানে হচ্ছে আমাদের এমন অনেক জায়গা আছে যেগুলো অত্যন্ত দুর্গম জায়গা, যেখানে কিন্তু এখনো পর্যন্ত ইন্টারনেট সার্ভিস বা কমিউনিকেশন নেটওয়ার্ক যেটা, সেটা কিন্তু খুব একটা ভালো নয়, ঠিক আছে? এখনো পর্যন্ত ইন্টারনেট 5G যুগেও আমি বলছি এমন অনেক জায়গা আছে যেখানে হয়তো এখনো ইন্টারনেট স্লো, বা এমন অনেক জায়গা আছে যেখানে কিন্তু এখনো টাওয়ারের প্রবলেম, ঠিক আছে? তো সেই সমস্ত জায়গায় কিন্তু ই গভর্নেন্স একটা বিরাট বড় চ্যালেঞ্জের কাছে রয়েছে। নেক্সট লাস্ট হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এটা আরেকটা বড় ব্যাপার, ঠিক আছে? আধা লোক কিন্তু সিকিউরিটি ব্যাপারটা জানে না, যার জন্য এখন এত মানে রাপচারি কেস হচ্ছে। যেমন ধরুন কারোর অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে, কারো ইনফরমেশন অন্যের কাছে চলে যাচ্ছে,
বিকজ আমরা যখন ইন্টারনেট ইউজ করছি তখন কিন্তু আমরা প্রপার সিকিউরিটি জানি না যে কিভাবে ইন্টারনেট ইউজ করা যেতে পারে, তার কারণ সে সম্বন্ধে কোনো পড়াশোনা বা সে সম্বন্ধে কোনো শিক্ষা আমাদের এখনো পর্যন্ত যথেষ্ট কম। তো এটাও একটা চ্যালেঞ্জ, যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। কি বোঝা গেল? হ্যালো হ্যালো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো এটার একটা আপনারা হ্যাঁ। স্ক্রিনশট নিয়ে নিন। আমি প্রথমে এই স্ক্রিনে যেটা রেখেছি এইখান থেকে এটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিন, খুলে বলবেন। হয়েছে? হ্যালো, হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে এটা। নেওয়া হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, এবার হচ্ছে নীতি আয়োগ অ্যাকশন প্ল্যান অন ই গভর্নেন্স। এই যে এত সব চ্যালেঞ্জ রয়েছে সেগুলোকে তো ওভারকাম করতে হবে। তো তার জন্য আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে নীতি আয়োগ, তারা যে বিভিন্ন রকম প্ল্যানিং করেছে ই গভর্নেন্সটাকে আরো বেশি উন্নত করার জন্য। সেটার মধ্যে কি ফার্স্ট হচ্ছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। ইন্টারনেট সব জায়গায় পৌঁছাতে হবে এবং সেটা কিন্তু যথেষ্ট ফাস্ট হতে হবে, যার জন্য এখন দেখবেন আস্তে আস্তে ইন্টারনেটের যে ব্যাপারটা সেটাও যথেষ্ট উন্নত হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, 2G 3G তে বা মানে 4G থেকে এখন মানে 5G তে আমরা চলে এসেছি। ঠিক আছে, এবং প্রত্যেকটা জায়গাতে একদম পঞ্চায়েত লেভেল পর্যন্ত, এবং দেখতেই পাচ্ছেন এখন প্রত্যেকটা জায়গায়, ইভেন ব্যাংক, পোস্ট অফিস, ব্যাংক তো ছিলই, পোস্ট অফিসেও এখন কিন্তু সমস্ত হয়ে গেছে কি অনলাইন, তাই তো? সবই কি হয়ে গেছে এখন আপনার ডিজিটাল। ঠিক আছে, তো সেটা করার চেষ্টা করা হচ্ছে। ডিজিটাল লিটারেসি বাড়ানোর চেষ্টার জন্য প্রত্যেককে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তাদেরকে ফ্রিতে ট্রেনিং দেওয়া হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে, স্কুল লেভেল। এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা আপনারা নিশ্চয়ই শুনেছেন, PMKVY প্রজেক্ট, সেখানেও বিভিন্ন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে তারা আরো বেশি কম্পিউটার সেভি হয় বা কম্পিউটার সম্বন্ধে আইডিয়া থাকে এবং ডিজিটালি তারা লিটারেট হয়। ঠিক আছে, ইন্টারঅপারেবিলিটি, উই শুড এনকারেজ ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিপার্টমেন্ট টু অ্যাডপ্ট ইন্টারঅপারেটেবল ই গভর্নমেন্ট প্ল্যাটফর্ম। প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয় সাধন করা হচ্ছে। এবং গ্রিভান্স রিডার্সাল মানে কারো যদি কোনো গ্রিভান্স থাকছে, কারো যদি কোনো কি বলবো যেটা হচ্ছে যে গ্রিভান্স কথাটার মানে কি, গ্রিভান্স কথাটার মানে হচ্ছে কারো যদি কোনো কিছু ক্ষোভ থাকে বা কারো যদি কোনো কিছু কমপ্লেন থাকে, সেটাকে খুব শীঘ্রই সেটাকে কিন্তু কমপ্লিট করার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে নীতি আয়োগের প্ল্যান, যাতে ই গভর্নেন্স ব্যাপারটা আরো বেশি উন্নত হয়। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। বলুন, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। কোনো কোশ্চেন আছে? না স্যার, ঠিক আছে। তাহলে এইগুলো যেগুলো আমি আলোচনা করলাম, ঠিক আছে, এগুলো হয়ে গেল আপনার ই গভর্নেন্সের ব্যাপার। হোয়াট ইজ ই গভর্নেন্স অ্যান্ড হোয়াট ইজ ই গভর্নমেন্ট, সেই জিনিসগুলো এর মধ্যে পুরোটা কভার আপ হলো। নেক্সট আমরা চলে যাচ্ছি, নেক্সট যেটা আলোচনা সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। একটু আগে যেটা আমি বলছিলাম, ই গভর্নমেন্ট আর ই গভর্নেন্স নিয়ে কারো কোনো কোশ্চেন নেই তো? তাহলে আমি এটা চ্যাপ্টারটা বন্ধ করছি। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি ক্লাউড কম্পিউটিং। দেখুন এখানে একটা কথা আছে যে ক্লাউড কম্পিউটিং মানে কি। দেখুন লেখা আছে, সিম্পলি পুট, ক্লাউড কম্পিউটিং ইজ দ্য ডেলিভারি অফ কম্পিউটিং সার্ভিসেস ইনক্লুডিং সার্ভার, স্টোরেজ, ডেটাবেস, নেটওয়ার্কিং, সফটওয়্যার, অ্যানালিটিক্স অ্যান্ড ইন্টেলিজেন্স ওভার দ্য ইন্টারনেট। ইন্টারনেটটাকে এখানে বলা হচ্ছে কি দ্য ক্লাউড, টু অফার ফাস্টার ইনোভেশন, ফ্লেক্সিবল রিসোর্সেস অ্যান্ড ইকোনমিক্স অফ স্কেল। সোজা কথাই হচ্ছে কি না, আমি ইন্টারনেটের থ্রুতে সার্ভিস নিচ্ছি। কি সার্ভিস নিতে পারি? আমি স্টোরেজ সার্ভিস নিতে পারি। আমি হয়তো চাইছি যে আমার প্রচুর তথ্য আছে, সেই তথ্যগুলো আমি একটা জায়গায় জমা রাখবো। ঠিক আছে, তার জন্য আমি সার্ভার ভাড়া নেব। ঠিক আছে, বা আমি হয়তো কাস্টমারের সাথে
আমার কাস্টমারের সাথে আমি কমিউনিকেশন করব থ্রু নেটওয়ার্কিং, বা আমার হয়তো কোনো সফটওয়্যার দরকার, ঠিক আছে, বা আমার কোনো অ্যানালিসিসের ব্যাপার রয়েছে, তো এগুলো কিন্তু আমি কোম্পানির কাছ থেকে থ্রু ক্লাউড সার্ভিসের, মানে ক্লাউড কোম্পানি যারা রয়েছে তাদের থ্রুতে কিন্তু আমি সেটা নিচ্ছি, এবং তার বদলে তাদেরকে আমি কি করছি, তাদেরকে আমি পয়সা দিচ্ছি। অর্থাৎ সোজা কথায় পয়সা দিয়ে আমি সার্ভিস কিনছি, ঠিক আছে। এই ব্যাপারটাকে আমরা বলবো ক্লাউড কম্পিউটিং। বোঝা গেল? হ্যালো, আচ্ছা আপনারা বলতে পারবেন এরকম ইন্ডিয়াতে ক্লাউড কম্পিউটিং কিছু কোম্পানির নাম আপনারা বলতে পারবেন যারা ক্লাউড সার্ভিস প্রোভাইড করে? বলা যাবে? স্যার এখন যে সব থেকে যে অ্যালন মার্কসের যে কোম্পানিটা স্যার, কি যেন নাম, ওটা তো স্যার ক্লাউড প্রোভাইড করে। কারা কি কি বললেন, বলুন আরেকবার। বলছি স্যার অ্যালন মার্কসের যে কোম্পানিটা আছে ওইটা তো স্যার ক্লাউড প্রোভাইড করে। দেখুন ক্লাউড প্রোভাইড করছে অনেকেই, তার মধ্যে আপনারা কি একটা ক্লাউডের নাম করতে পারেন যেটা সবাই ইউজ করে? তার জন্য হ্যাঁ পয়সা স্যার, দিতে গুগল ড্রাইভ স্যার গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ, ঠিক। তো এই যে গুগল ড্রাইভ আমরা ইউজ করি, এই গুগল ড্রাইভটা কিন্তু হচ্ছে কি, এটা কিন্তু একটা ক্লাউড সার্ভিস যেটা গুগল আমাকে ফ্রিতে প্রোভাইড করছে। আপনার যদি জিমেল থাকে, অর্থাৎ আপনি যদি জিমেল মানে কি, মানে আপনি গুগলে রেজিস্ট্রেশন করেছেন, গুগলে রেজিস্ট্রেশন করলে গুগল আপনাকে ফ্রিতে একটা কি দিচ্ছে, একটা স্টোরেজ সার্ভিস দিচ্ছে আপনাকে। সেই স্টোরেজ সার্ভিসটা কিন্তু ফ্রি, কিন্তু তার একটা লিমিটেশন আছে, তাই তো? সেই লিমিটেশনটা আছে, এবং তার থেকে বেশি যদি আপনি স্টোরেজ ক্যাপাসিটি চান তাহলে কিন্তু আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে গুগল একটা কিন্তু আমাদের ক্লাউড সার্ভিস প্রোভাইড করছে। এছাড়া কিন্তু আরো অনেক ক্লাউড কোম্পানি আছে, এবং আজকের মানে দুনিয়াটা কিন্তু ক্লাউডের দুনিয়া। তার কারণ হচ্ছে ক্লাউড মোটামুটি একটা অত্যন্ত হট টপিক। ক্লাউডে প্রচুর চাকরি, এবং ক্লাউডে প্রচুর লোকেরও দরকার হয় প্রত্যেক মুহূর্তে, কারণ দিনকে দিন ক্লাউড সার্ভিস বাড়ছে। অ্যামাজন, যেমন অ্যামাজনের ক্লাউড রয়েছে, ঠিক আছে, যেমন মাইক্রোসফট অ্যাজিওর এটাও একটা কিন্তু ক্লাউড, ঠিক আছে, এরা ক্লাউড সার্ভিস প্রোভাইড করে। মানে এখন দিনে এটাও সম্ভব, এখনকার দিনে, যে আপনি একটা বিজনেস করবেন, আপনার কোনো কম্পিউটার রাখার দরকার নেই, আপনার শুধু একটা ঘর থাকলেই হলো আর একটা ইন্টারনেট কানেকশন থাকলেই হলো, ঠিক আছে। বাকিটুকু আপনি সমস্ত যা কাজ করবেন সেটা সমস্ত ক্লাউডের ভার্চুয়াল মেশিনে কাজ করবেন। অর্থাৎ আপনার মেশিন কেনার দরকার নেই, সমস্ত মেশিন কার কাছ থেকে পাবেন, এবং ফিজিক্যালি সেই মেশিনগুলো কিন্তু থাকবে হচ্ছে ক্লাউড কোম্পানির কাছে, ঠিক আছে। আপনি ইন্টারনেটের থ্রুতে সেই মেশিনগুলোকে কি করবেন, অ্যাক্সেস করবেন। বোঝা গেল? হ্যালো, এটা কিভাবে সম্ভব হ্যাঁ, হয় স্যার? এটা সম্ভব হয় কিছু কিভাবে, এটা ভিপিএন এর থ্রুতে হয়, ঠিক আছে। এটা কিভাবে হয়, এটা ভিপিএন এর থ্রুতে হয়, ঠিক আছে। আমি মানে যেহেতু আমি নেটওয়ার্কিং, আপনারা জানেন নিশ্চয়ই যে আমি একজন নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার, তো সেই থ্রুতে আমরাও কিন্তু অনেক সময়ই এরকম ইউজ করি, ক্লাউড সার্ভিস আমরা ইউজ করি। তো সেখানে ভিপিএন এর থ্রুতে আমরা আমাদের তার জন্য ক্লাউডের সঙ্গে তাদের সঙ্গে একটা চুক্তি হয় আমাদের, যে আমরা কি কি সার্ভিস নেবো। আপনারা একটু বাদেই দেখতে পাবেন, আমি ক্লাউড নিয়ে যখন আর একটু বলবো, দেখবেন ক্লাউডের যে কোম্পানির সাথে আমি যে চুক্তি করব তার বিভিন্ন রকম, তার একটা কি বলবো ক্রাইটেরিয়া আছে, যে কি কি নিব আমি তার কাছ থেকে, সেটা আগে থেকেই আমরা ঠিক করে নেবো, এবং সেই অনুযায়ী ও আমাকে কিন্তু সেই সার্ভিস নেওয়ার জন্য প্রয়োজনীয় কানেকশন, প্রয়োজনীয় ব্যাপারগুলো আমাকে প্রোভাইড করবে। আচ্ছা, বোঝা গেল? হ্যাঁ হ্যালো, স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, দেখুন এটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা বলুন। বাকিদের সবাইকে জিজ্ঞেস করছি, দু একজনের খালি গলা পাচ্ছি, বাকিরা কি বুঝতে পারছেন না কিছু, নাকি না পারছেন, একটু জানতে চাইছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাকিরা সবাই বুঝতে পারছেন? কারণ দেখুন হ্যাঁ এগুলো স্যার। থিওরিটিক্যাল জিনিস, তো এগুলো যদি আপনারা বোঝেন তবেই আপনারা কিন্তু ডেলিভারি দিতে পারবেন, বা তবেই আপনারা বলবেন, কারণ এগুলো মুখস্থ করে লাভ নেই, ঠিক আছে। সিম্পলি জিনিসটা কি সেটা জানতে হবে। নেক্সট হচ্ছে, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি এবার পরবর্তী জায়গায়। এটা নিশ্চয়ই আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন, এর পরবর্তী জায়গাটায় আমরা যাচ্ছি। এখানে একটা ছবির মাধ্যমে আমি দেখাতে চেয়েছি যে ক্লাউড কম্পিউটিং এর সাহায্যে আমরা কি কি নিচ্ছি। ইভেন আপনারা মানে কি বলবো, মোবাইল স্টোরেজ, সার্ভার, ডেটাবেস, বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন, অ্যাপ ইউজ করতে পারেন।
হাইব্রিড ক্লাউড আছে, পাবলিক ক্লাউড আছে, প্রাইভেট ক্লাউড আছে। প্রাইভেট ক্লাউড মানে শুধু পার্টিকুলার একটা কোম্পানি ইউজ করবে, আর পাবলিক ক্লাউড তো বুঝতেই পারছেন যেখানে সমস্ত পাবলিক ইউজ করছে, যেমন গুগলের যে আমরা ইউজ করছি, ঠিক আছে। হাইব্রিড ক্লাউড মানে দু রকম ক্লাউডের মিক্সচার হতে পারে। তো এইগুলো হচ্ছে ক্লাউডের একটা, এখানে একটা ছবি দেয়া হয়েছে। আচ্ছা, এবার ক্লাউডের সুবিধা কি? প্রথম কথা হচ্ছে যে ক্লাউড আমরা কেন ব্যবহার করব, ঠিক আছে। ক্লাউড আমরা কেন ব্যবহার করব, তাই তো। ক্লাউড ব্যবহার করে আমার লাভ কি? প্রথম কথা হচ্ছে কস্ট। কস্ট কি, কস্ট বাড়ছে না কমছে, কি মনে হয় আপনাদের? কমছে স্যার। অবশ্যই। আমার যদি 10টা মেশিন কিনতে হয়, তাহলে 10টা মেশিনের জন্য আমাকে পয়সা দিতে হবে। আবার মজা হচ্ছে যদি আমাকে আবার সার্ভার কিনে রাখতে হয়, একটা সার্ভার মেশিনের দাম হচ্ছে 1.5 লাখ টাকার মতো, বুঝতে পারছেন। সার্ভার মেশিন কিন্তু একদম অদ্ভুত রকমের দেখতে হয়। হ্যাঁ স্যার। তাতে 4-5টা SMPS থাকে। হ্যাঁ, মানে আমি সার্ভারের সামনে বসে কাজ করেছি, তাই বলছি যে সার্ভারে কিন্তু একদম সম্পূর্ণ আলাদা রকম, ঠিক আছে। এবং সেই মেশিন কিন্তু যথেষ্ট এক্সপেন্সিবল মেশিন, মানে যথেষ্ট কিন্তু তার দাম অনেক বেশি। তাহলে চিন্তা করুন, একটা সার্ভার মেশিন আপনাকে কেনার দরকার হচ্ছে না। আপনাকে আপনার সেট আপ, আপনি একটা বিজনেস করবেন, আপনার কোনো কিছু দরকার নেই। আপনি খালি ক্লাউডের সাথে একটা চুক্তি করে নিন যে আমার এই দরকার, আমার 5টা মেশিন দরকার, ঠিক আছে। আমার যা যা ডকুমেন্ট আমি সেগুলো স্টোর করব, তার জন্য তুমি আমাকে একটা সার্ভার ভাড়া দাও, ঠিক আছে। আমার নিজস্ব একটা জায়গা দাও, যেখানে আমি আমার রুমের মতো আমি লক করে দেবো, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। তো অবভিয়াসলি কস্ট কাটেল হচ্ছে, অর্থাৎ কস্ট অনেক কম লাগছে, তাই না? কি হ্যাঁ স্যার। স্পিড, স্পিডও বাড়ছে। আমার কাছে মেশিন থাকলে এবার আমার মানে ভাবতে হবে যে আমি কি মানে অপটিক্যাল ফাইবার ইউজ করব, কারণ আপনারা নিশ্চয়ই জানেন এখন জিও ফাইবার, আপনারা নিশ্চয়ই জিওর ব্যাপারটা শুনেছেন, জিও ফাইবার শুনেছেন নিশ্চয়ই। অপটিক্যাল ফাইবারের নিশ্চয়ই জানেন যে অপটিক্যাল ফাইবারের স্পিড অনেক বেশি। আমি যখন এর পরবর্তী পিসি ট্রাবল শুটিং এর সময় যখন দেখবেন, আমি নেটওয়ার্কিং এর এই কেবলগুলো একটু আপনাদের দেখিয়ে দেবো, বা আমি দেখিয়েছি কিনা আমি জানি না, যদি আগে দেখিয়ে থাকি তাহলে ঠিক আছে। তো এই অপটিক্যাল ফাইবার, এই অপটিক্যাল ফাইবার ছাড়া কিন্তু হাই স্পিডের নেটওয়ার্ক পাওয়া মুশকিল। কিন্তু আমি যে, সুতরাং আমাকে যদি আমার কোম্পানি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে হাই স্পিডের নেটওয়ার্ক পেতে হয়, তাহলে আমাকে খরচা করে আবার কি করতে হবে, অপটিক্যাল ফাইবার লাগাতে হবে, তার যথেষ্ট দাম বেশি। সেই জায়গায় আমি ক্লাউডের সাথে চুক্তি করতে পারি, তারা কিন্তু আমাকে হাই স্পিডের একটা ইন্টারনেট লাইন দেবে, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যালো। তো স্পিড বাড়ছে, গ্লোবাল স্কেল। গ্লোবাল স্কেল মানে কি, পৃথিবীর যে কোনো জায়গায় আমি থাকি না কেন, আমি কোথায় রয়েছি হয়তো কোনো একটা দেশে, সেখানে বসে আমার যদি মনে হয় যে আমি কোনো একটা ক্লাউড কোম্পানির সঙ্গে চুক্তি করব, আমি তার একটা ক্লাউড সার্ভিস নেব, আমি নিতেই পারি। তো এটা গ্লোবাল স্কেল, এর জন্য কোনো মানে এর কিন্তু কোনো জিওগ্রাফি কোনো ব্যাপার নেই। প্রোডাক্টিভিটি, অবশ্যই প্রোডাক্টিভিটি অনেক বেশি, তার কারণ পুরো হার্ডওয়্যার সেট আপ, সফটওয়্যার প্যাচিং ইত্যাদি ইত্যাদি সমস্ত মেনটেন করার জন্য ক্লাউড কোম্পানি একটা এফিশিয়েন্ট আইটি ম্যানেজমেন্ট টিম রেখে দিয়েছে। এবং যার জন্য আমি একটু আগেই বললাম যে ক্লাউডে কিন্তু মানে ক্লাউডে যারা চাকরি করছে তাদের পয়সাও অনেক বেশি, স্যালারি স্ট্রাকচারও খুব ভালো, এবং সব থেকে বড় কথা ডিমান্ডও রয়েছে। কারণ প্রত্যেকটা ক্লাউড কোম্পানি কিন্তু একজন ভালো রকম এফিশিয়েন্ট আইটি ম্যানেজমেন্ট টিম আছে, ঠিক আছে, যারা কিন্তু আইটি সার্ভিসটা ভালোভাবে দেওয়ার, যাতে ক্লায়েন্ট যাতে কোনোভাবেই তারা যেন মানে মনক্ষুণ্ণ না হয়, ক্লায়েন্টকে যেন ভালোভাবে সার্ভিস দেওয়া যায়। পারফরমেন্স, অবভিয়াসলি পারফরমেন্স অনেক ভালো। নর্মাল আমাদের লোকাল যে যদি মেশিন থাকতো তার থেকে তারা অনেক বেশি ভালো পারফরমেন্স দিতে পারছে, বিকজ তাদের সেট আপটা আমার থেকেও আরো অনেক বেশি হাই। নেক্সট হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি, ক্লাউড কম্পিউটিং এর উপর, মানে ক্লাউডের উপর আমি ভরসা করতে পারি, বিকজ আমি পয়সা দিচ্ছি, তার বদলে আমাকে তারা কি দিচ্ছে, সার্ভিস দিচ্ছে। তো অবভিয়াসলি তারা দিতে বাধ্য। এবং এটা এমন নয় মানে আমার নিজের কাছে থাকলে কি হবে না, ইন্টারনেট হয়তো অনেক সময় চলে গেল, আমি হয়তো পাচ্ছি না, কিন্তু যদি ক্লাউডের সাথে আমার কোনো চুক্তি থাকে তাহলে সেক্ষেত্রে তার পুরো মেনটেনেন্সের দায়িত্ব তার, ঠিক আছে। সুতরাং সেক্ষেত্রে রিলায়েবিলিটি অনেক বেশি। আর সিকিউরিটি অবভিয়াসলি হাই, আমার কাছে থাকলে আমাকে আবার সিকিউরিটি প্রফেশনাল নিয়োগ করতে হবে, যে কোনোভাবে যেন আমার ইনফরমেশন হ্যাক না হয়ে যায়। ক্লাউডের কাছে রাখলে ক্লাউডের কিন্তু নিজস্ব সিকিউরিটি টিম আছে, তারা হচ্ছে হাইলি এফিশিয়েন্ট টিম, তো তারা কিন্তু আপনার তথ্যকে সুরক্ষিত রাখার দায়িত্বে আছে, সুতরাং সিকিউরিটিও পাওয়া যাচ্ছে,
বোঝা গেল? এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ক্লাউডের সুবিধা। হ্যালো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আপনারা একটুখানি এগুলোর ইয়ে নিয়ে নিন, স্ক্রিনশট নিয়ে নিন। আমি একটু একটু করে স্ক্রিন রাখছি আপনাদের সামনে। কস্ট, স্পিড, দুটো স্ক্রিন দেখুন। এই স্পিডের আবার তলাতেও একটু রয়েছে। আমি চেষ্টা করছি আপনাদের যাতে একটা স্ক্রিনে চলে আসে, একটু চেষ্টা করি। হ্যাঁ, মোটামুটি আর একটু ছোট করলে হয়তো হবে। এবার মনে হয় আসছে, ঠিক আছে। কস্ট আর স্পিড চলে এসছে আপনাদের স্ক্রিনে, ঠিক আছে। এবার নিচে নামছি আমি, দেখুন গ্লোবাল স্কেল অ্যান্ড প্রোডাক্টিভিটি চলে এসছে আপনাদের স্ক্রিনে। নেক্সট চলে যাচ্ছি পারফরমেন্স রিলায়েবিলিটিতে। নেক্সট আমরা নামছি সিকিউরিটি। সিকিউরিটিটা তলায় রয়েছে, দেখে নিন। হয়েছে? স্যার আমার একটা কথা বলার ছিল। নিশ্চয়ই বলুন। স্যার আপনি যে বারবার বলছেন যে আমার কাছে কিছু না, কম্পিউটার বা কোনো ডিভাইস না থাকলেও আমি কোনো ক্লাউড কোম্পানির সাথে চুক্তি করে ব্যবসা বিজনেস করতে পারি, বা এতে হুম। মানে আমি আমি মানে এটা সম্বন্ধে আগে শুনিনি, তাই স্যার আমি বলছি স্যার আপনি মানে এটা একটু যদি বুঝিয়ে দেন যে কি বিজনেস করা যায়। তার জন্য কি স্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে না হয়? না, দেখুন দেখুন দেখুন, আপনি একটা ক্লাউডের যখন সাহায্য নিচ্ছেন, এগুলো কিন্তু খুব কস্ট, মানে কি বলবো, মানে কম টাকার ব্যাপার নয়, বুঝতে পারছেন? হুম হুম হ্যালো, হুম। তারপরে হ্যাঁ স্যার। নিশ্চয়ই আপনি একটা প্রাইভেট বিজনেস, আপনি তখনই একটা ক্লাউডের সাহায্য নেবেন যখন আপনার বিজনেসের টার্নওভার সেরকম হবে, বুঝতে পারছেন হুম ব্যাপারটা? হ্যাঁ আপনি হ্যাঁ যদি হ্যাঁ। মনে করেন যে আপনি একটা সাধারণ অনলাইন সেন্টার খুলবেন, ঠিক আছে, দিয়ে আপনি একটা ক্লাউডের সাহায্য নিলেন, তাতে কিন্তু আপনার লাভ নেই কিচ্ছু, বোঝা হুম যাচ্ছে? হুম হুম। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। যেমন ধরুন আজকে একটা ব্যাংক, ঠিক আছে, একটা ব্যাংক আপনারা দেখেছেন কিনা জানি না, আপনারা যদি ব্যাংকে যান দেখবেন ব্যাংকের কিন্তু মেশিন মেনটেন্যান্সের জন্য ব্যাংকে নিজস্ব কোনো লোক নেই। হুম 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 হুম। কি আছে? নেই। হ্যাঁ এবং না। ব্যাংকের কিন্তু এএমসি মানে অ্যানুয়াল মেনটেন্যান্স কস্ট একটা সাংঘাতিক, ঠিক আছে। এবং তার হুম জন্য হুম একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ, অর্থাৎ ভাই আমার মেশিন খারাপ হবে, আমার সার্ভার খারাপ হবে, তুমি এসে মেনটেন্যান্স করবে, বোঝা গেল? এবং আরো বড় যেগুলো ইন্টারন্যাশনাল কোম্পানি বা আরো বড়, আজকে ধরুন কি বলবো, অনেক বড় বড় এন্টারপ্রেনিয়র রয়েছে, ঠিক আছে। তারা কিন্তু বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য, বিশেষ করে অনলাইন ই সার্ভিস যাদের রয়েছে, মানে অনলাইন যারা কি বলবো বেচা কেনা যাদের রয়েছে, ঠিক আছে, তারা অনেকে কিন্তু ক্লাউডের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে, বা বিভিন্ন যারাগুলো ধরুন যেমন ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে বিভিন্ন যেগুলো রয়েছে, তারা কিন্তু ক্লাউডের সাথে কি করছে, টাই আপ করছে, কারণ ওদের ঝঞ্ঝাটটা কমে যাচ্ছে, বুঝতে পারছেন? বোঝা হ্যাঁ গেল? হ্যাঁ। হ্যাঁ স্যার। নেক্সট আমরা চলে যাচ্ছি টাইপস অফ ক্লাউড কম্পিউটিং। এটা একটু ভালো করে বুঝবেন। পাবলিক ক্লাউড আর প্রাইভেট ক্লাউড, এই দুটো জিনিস ভালো করে বুঝুন। এবং আরেকটা হচ্ছে হাইব্রিড ক্লাউড, একটু আগে আপনারা ছবিতে দেখেছেন। পাবলিক ক্লাউডস আর ওনড অ্যান্ড অপারেটেড বাই এ থার্ড পার্টি ক্লাউড সার্ভিস প্রোভাইডার। কি বোঝা গেল? পাবলিক ক্লাউড কারা অপারেশন করছে, কারা করছে, কারা করছে? থার্ড থার্ড পার্টি। পার্টি। থার্ড পার্টি কারা? ফার্স্ট পার্টি কারা বলুন তো? ফার্স্ট পার্টি কারা? কেউ বলতে পারবেন ফার্স্ট পার্টি? ফার্স্ট পার্টি হচ্ছে ম্যানুফ্যাকচারার। সেকেন্ড পার্টি কারা? যারা ইউজ করছে। আর থার্ড পার্টি কারা? থার্ড পার্টি হচ্ছে যারা ভেন্ডার, যারা হচ্ছে সাপোর্টিং সার্ভিস বা সাপোর্টিং ইনস্ট্রুমেন্ট গুলো সরবরাহ করছে, বুঝতে পারছেন? এরা হচ্ছে থার্ড পার্টি, ঠিক আছে। তাহলে পাবলিক ক্লাউড আর ওনড অ্যান্ড অপারেটেড বাই এ থার্ড পার্টি ক্লাউড সার্ভিস প্রোভাইডার। আপনি যে পাবলিক ক্লাউডটা ইউজ করছেন, আপনি যদি পাবলিক ক্লাউড ইউজ করেন, সেই পাবলিক ক্লাউডটার মেন মালিকানা এবং তাকে অপারেশন করার জন্য, অর্থাৎ সেটাকে চালনা করার জন্য রয়েছে একজনকে থার্ড পার্টি ক্লাউড সার্ভিস প্রোভাইডার। সেখানে আপনার কিন্তু কোনো অধিকার নেই, বুঝতে পারছেন? হ্যালো, শোনা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে আপনি সেখানে কিন্তু কোনো খবরদারি করতে পারবেন না, ঠিক আছে। যাবতীয় যা ম্যানেজমেন্ট করা, যাবতীয় যা কিছু দেখভাল করা, যাবতীয় যা কিছু অপারেশনের দায়িত্ব নেওয়া, সেটা কাদের কাজ? পাবলিক ক্লাউডের যে পাবলিক ক্লাউড কোম্পানি আছে তাদের কাজ। যেমন দেখুন একটু আগে আমি একজনের নাম বলেছিলাম, মাইক্রোসফট অ্যাজিওর, দেখতে পাচ্ছেন, ইজ অ্যান এক্সাম্পল অফ পাবলিক ক্লাউড, দেখতে পাচ্ছেন, এই যে এখানে লেখা আছে, লক্ষ্য করুন। হ্যালো, হ্যাঁ স্যার।
তাহলে এরা হচ্ছে পাবলিক ক্লাউড। পাবলিক ক্লাউড উইথ এ পাবলিক ক্লাউড all hardware, software and other supporting infrastructure is owned and managed by the cloud provider. সব দিচ্ছে কে? ক্লাউড সার্ভিস প্রোভাইডার কোম্পানি। কি দিচ্ছে? হার্ডওয়্যার দিচ্ছে, সফটওয়্যার দিচ্ছে এবং বাকি যা যা সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার দরকার সব দিচ্ছে কে? পাবলিক ক্লাউড। ঠিক আছে, বুঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। এবার হচ্ছে প্রাইভেট ক্লাউড। A private cloud refers to cloud computing resources used exclusively by a single business or organization. একটা বিজনেসের সাথে টাই আপ হয়েছে একটা ক্লাউড কোম্পানি, যে তোমার কি কি লাগবে বলো, সেই অনুযায়ী আমি তোমার জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার রেডি করছি। এই ক্লাউডটাকে আমরা বলবো প্রাইভেট ক্লাউড। ঠিক আছে, এবার এই প্রাইভেট ক্লাউডটা দুরকম হতে পারে। এক হতে পারে কোম্পানি যেখানে, সেখানেই ক্লাউড কোম্পানি তার একটা ইনফ্রাস্ট্রাকচার করে দিল। বুঝতে পারছেন? হ্যালো, ঠিক আছে, শোনা গেল? হ্যালো, হ্যাঁ। আবার এমনও হতে পারে যে কোম্পানির হয়তো ততটা জায়গা নেই সেরকম একটা ইনফ্রাস্ট্রাকচার ক্লাউড কোম্পানিকে ছেড়ে দেবার, তাই ও কি করলো না, থার্ড পার্টিকে বললো যে না, আমি খালি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, তোমার ইনফ্রাস্ট্রাকচার তোমার সাইটেই রাখো, আমার এখানে রাখার দরকার নেই, আমি খালি তোমার সার্ভিসটা নেব। ঠিক আছে, তো এটাও কিন্তু প্রাইভেট ক্লাউড। প্রাইভেট ক্লাউড মানে হচ্ছে সোজা কথায় যেখানে প্রাইভেট বিজনেস বা অর্গানাইজেশনের সঙ্গে যেখানে প্রাইভেটলি কাজ হচ্ছে, অর্থাৎ যেখানে আর অন্য কারো প্রবেশ করতে পারছে না, এরকম ক্লাউডকে বলা হচ্ছে প্রাইভেট ক্লাউড। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে হাইব্রিড ক্লাউড। হাইব্রিড মানে বুঝতেই পারছেন, এটা হচ্ছে কম্বিনেশন অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট। দুরকম ক্লাউডের কম্বিনেশনকে বলা হচ্ছে হাইব্রিড ক্লাউড। এইটুকু প্রত্যেকের আপনারা নিয়ে নিন স্ক্রিনশট, নেওয়া হলে বলবেন, নেওয়া হলে বলবেন। হ্যালো, হ্যাঁ, নেওয়া হলে বলবেন, আপনারা স্ক্রিনশট নেওয়া হলে বলবেন। নেওয়া হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, এবার লাস্ট যেটা, সেটা হচ্ছে ক্লাউড সার্ভিস। কত রকমের ক্লাউড সার্ভিস হয়, নামগুলো একটু অদ্ভুত, দেখে নিন। আয়াস, পাস, সার্ভারলেস অ্যান্ড সাস, এগুলো হচ্ছে ক্লাউড সার্ভিসের বিভিন্ন রকম নাম। তো এগুলো শর্ট ফর্ম অ্যাকচুয়ালি, ওই জন্য এরকম শুনতে লাগছে। আয়াস, আয়াসের ফুল ফর্ম দেখুন এখানে লেখা আছে। এগুলো হচ্ছে ক্লাউড সার্ভিস। কিরকম, কি টাইপের ক্লাউড সার্ভিস আমি নিতে পারি? একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, এটার শর্ট ফর্ম হচ্ছে আয়াস। আমি বড় করে দিলাম, দেখুন বুঝতে পারছেন কিনা। কি লেখা আছে? ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, তার মানে কি? The most basic category of cloud computing service. With IaaS, you rent IT infrastructure. এখানে কি ভাড়া নেওয়া হচ্ছে? কি ভাড়া নেওয়া হচ্ছে? ইনফ্রাস্ট্রাকচারটা। ইনফ্রাস্ট্রাকচার মানে কি? সার্ভার, মেশিন, ঠিক আছে, স্টোরেজ, নেটওয়ার্ক, অপারেটিং সিস্টেম, এগুলো ক্লাউডের কোম্পানির কাছ থেকে আমরা ভাড়া নিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ খালি আইটি ইনফ্রাস্ট্রাকচারটা নিচ্ছি। তো এরকম ইনফ্রাস্ট্রাকচার ভাড়া নিয়ে যে কাজ, যেরকম যে ক্লাউড সার্ভিসটা, এটাকে আমরা বলবো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস বা আয়াস। বোঝা গেল? হ্যালো, কোনো কোশ্চেন আছে? স্যার এটা আরেকবার বলুন। এটা হচ্ছে কি না, আমি কোনো মেশিন কিনবো না, কোনো সার্ভার কিনবো না, যা নেব সব ক্লাউড কোম্পানির কাছ থেকে। অর্থাৎ মেশিনও তাদের কাছ থেকে নেব, ভার্চুয়াল মেশিন অবভিয়াসলি। ভার্চুয়াল মেশিন মানে আমার এখানে মেশিন নেই, ওদের মেশিন আমি ইউজ করছি থ্রু ইন্টারনেট, ওদের সার্ভার ইউজ করছি, ওদের স্টোরেজ ইউজ করছি, ওদের নেটওয়ার্ক ইউজ করছি, ওদের অপারেটিং সিস্টেম ইউজ করছি, টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা ওদের কাছ থেকে নিচ্ছি, আইটি ইনফ্রাস্ট্রাকচার। এরকম ক্লাউড সার্ভিসকে বলা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস বা আয়াস। ভাড়া দিয়ে? অবশ্যই, টাকা তো নেবে, কিনতে হচ্ছে না, রেন্ট দিলেই হয়। রেন্টে। ঠিক আছে, বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। আমি প্রত্যেকে বলবো এইগুলো কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, ফার্স্টে এটা নিয়ে নেবেন। নেক্সট হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। প্ল্যাটফর্ম
as a service মানে কি? Platform as a service refers to cloud computing service that supply as on demand environment for developing, testing, delivering and managing software application. আমার এখন দরকার নেই, কিন্তু আমার হয়তো কালকে একটা কোনো সফটওয়্যার দরকার হবে। সেই সফটওয়্যারটা আমি আগে থেকে ক্লাউডকে সঙ্গে চুক্তি করে রেখেছি যে আমার যখনই দরকার হবে সেই সফটওয়্যারটা, যেখানে আমি হয়তো বা এমন একটা হয়তো কোনো কাজ আমি করব যেটা পার্টিকুলার কোনো সফটওয়্যার ছাড়া হবে না। বুঝতে পারছেন? আমি আমার মেশিনটাকে ভারী করতে চাইছি না, সফটওয়্যারটা ইউজ করব, ওদের সফটওয়্যার ইউজ করব, ঠিক আছে? এবং তার জন্য আমি ক্লাউড কোম্পানিকে আগে থেকে বলে রেখেছি যে আমার এই সফটওয়্যারগুলো দরকার হবে এবং সেটা যখনই দরকার হবে যেন আমাকে সাপ্লাই দেওয়া হয়, এবং তার জন্য আমি মান্থলি বা ইয়ারলি আমি কিন্তু আপনাকে এই রেন্টটা দেবো। বোঝা গেল? হ্যালো? হ্যাঁ হ্যাঁ স্যার। এইরকম সার্ভিসকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস বা পাস। এটা হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস বা পাস। তাহলে প্রথমটা ছিল ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, যেখানে টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা নেওয়া হচ্ছে। এই প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসে কিন্তু টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা নেওয়া হচ্ছে না, ইনফ্রাস্ট্রাকচার অলরেডি আমার আছে, কিন্তু আমি ইনফ্রাস্ট্রাকচারে আমার মেশিনে আমি সব সফটওয়্যার ইনস্টল করছি না, ঠিক আছে? বা আমার টাকা, হ্যাঁ আমার টাকা দিয়ে লাইসেন্স দেয় তারা, কেননা একটা সফটওয়্যার কেনা মানে একটা অনেক টাকার ব্যাপার, ঠিক আছে? লাইসেন্স অবশ্যই লাইসেন্স সফটওয়্যার রাখতে হয়, নাহলে কিন্তু যে কোনো সময় রেড হলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? তো সুতরাং আমার অত সব ঝামেলা দরকার নেই, আমি ক্লাউডের কাছ থেকে সফটওয়্যার ভাড়া নেব, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে সার্ভার, হ্যাঁ নেক্সট হচ্ছে সার্ভারলেস কম্পিউটিং। সার্ভারলেস কম্পিউটিং মানে আমি সার্ভার ভাড়া নিচ্ছি, কার কাছ থেকে? অনলি সার্ভারটা ভাড়া নিচ্ছি। বুঝতে পারছেন? ঠিক আছে? হ্যালো? হ্যাঁ স্যার। এবার সার্ভার কেন ভাড়া নিচ্ছি? শুধু বাকি মেশিন টেশিন সব আমার কাছে, খালি সার্ভার ব্যাপারটা ওদের কাছ থেকে নেবো। কেননা সার্ভার নেওয়া মানে আমার খরচা কম, মানে অন্যের কাছে সার্ভার নেওয়া মানে আমার খরচাটা অনেক কমে যাচ্ছে। নাম্বার 2 হচ্ছে সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর আমাকে রাখতে হচ্ছে না, নাহলে তাকে আবার স্যালারি দিয়ে রাখতে হবে, ঠিক আছে? তার জন্য আমি সব ক্লাউডের ঘাড়ে দিয়ে দিলাম যে ক্লাউড তুমি তোমার কাছ থেকে আমি সার্ভার ভাড়া নেবো, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে সার্ভারলেস কম্পিউটিং, ঠিক আছে? হ্যালো? বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস যেটা ছিল সেটা হচ্ছে পার্টিকুলার কোনো প্ল্যাটফর্ম, সেটা মেবি হতে পারে কোনো সফটওয়্যার হতে পারে, মেবি কোনো অপারেটিং সিস্টেম হতে পারে, মেবি কোনো অ্যাপ্লিকেশন হতে পারে। আর এইখানে যেটা আছে সফটওয়্যার এজ এ সার্ভিস, দেখুন এটা সফটওয়্যার এজ এ সার্ভিস ইজ এ মেথড ফর ডেলিভারিং সফটওয়্যার অ্যাপ্লিকেশন ওভার দ্য ইন্টারনেট অন ডিমান্ড অ্যান্ড টিপিক্যালি অন এ সাবস্ক্রিপশন বেসিস। এটা হচ্ছে পার্টিকুলারলি কোনো একটা সফটওয়্যার আমি ইউজ করব, ঠিক আছে? বুঝতে পারছেন? অর্থাৎ সফটওয়্যারে আমি কাজ করব। আর আগেরটা ছিল যে কোনো একটা সফটওয়্যারের প্ল্যাটফর্মে বা কোনো একটা অ্যাপ্লিকেশনের প্ল্যাটফর্মে আমি হয়তো অন্য কোনো অ্যাপ্লিকেশন রান করাবো, এটা ছিল প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। আর এটা হলো সফটওয়্যার এজ এ সার্ভিস, যেটাকে আমরা বলছি সাস, ঠিক আছে? হ্যালো? হ্যাঁ আরেকবার বলুন স্যার, ওই সাস আর প্ল্যাটফর্মটার মধ্যে তফাৎ কি? প্ল্যাটফর্ম হচ্ছে কি? প্ল্যাটফর্ম মানে হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস রেফার্স টু এ ক্লাউড কম্পিউটিং সার্ভিস দ্যাট সাপ্লাই অ্যাজ অন ডিমান্ড এনভায়রনমেন্ট ফর ডেভেলপিং, টেস্টিং অ্যান্ড ডেলিভারিং অ্যান্ড ম্যানেজিং সফটওয়্যার অ্যাপ্লিকেশন। আপনি একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন বানিয়েছেন, ঠিক আছে? ধরুন সেই সফটওয়্যার অ্যাপ্লিকেশনটা লিনাক্স ছাড়া রান করবেন, বুঝতে পারছেন? আপনি নতুন একটা সফটওয়্যার ডেভেলপ করেছেন, সেই সফটওয়্যার ডেভেলপ করার পর সেটাকে টেস্টিং করতে হবে মার্কেটে ছাড়বার আগে। তো সেটা যে প্ল্যাটফর্মে কাজ করবে সেই প্ল্যাটফর্মটা আপনার কাছে নেই। আপনি কি করেছেন না, আপনি ক্লাউড কোম্পানির সাথে চুক্তি করেছেন যে আমি যখনই কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করব সেই সফটওয়্যারটা যে প্ল্যাটফর্ম দরকার সেই প্ল্যাটফর্মটা তুমি আমাকে সার্ভিস এজ এ সার্ভিস দেবে। বোঝা গেল? এটাকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। হ্যাঁ স্যার। আর এটা কি, তলারটা কি? এটা হচ্ছে পার্টিকুলার একটা সফটওয়্যার। আমার ফটোশপ দরকার, আমি ফটোশপ ইনস্টল করবো না, ফটোশপ CS6 আমি বা ফটোশপ তার হায়ার ভার্সন আমি রাখবো না, আমি তোমার কাছ থেকে ফটোশপটা নেবো বা তোমার কাছ থেকে গ্রাফিক্সের হয়তো মায়াতে কোনো কাজ হবে। মায়া বলে একটা আপনারা নিশ্চয়ই জানেন একজন ভিডিও মানে গ্রাফিক্সের একটা সফটওয়্যার আছে মায়া, বা আরো বিভিন্ন রকম এই যে ভিএফএক্স যে গুলো করা হয় বিভিন্ন সিনেমায়, ঠিক আছে? যে ভিএফএক্স এফেক্ট দেওয়া হয়, ঠিক আছে? তো সেইগুলো অত্যন্ত হাইফাই সফটওয়্যার এবং সেগুলো চালার জন্য যথেষ্ট ভালো মেশিন থাকা দরকার, অনেক হাইফাই মেশিন থাকা দরকার। তো আমি এই সফটওয়্যারগুলো আমি ক্লাউডের কাছ থেকে ভাড়া নেব, এটাকে বলা হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস। বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে?
না স্যার। ঠিক আছে, তাহলে এইগুলো না, হয়ে গেল ক্লাউড কম্পিউটিং এর ব্যাপার স্যাপার। ঠিক আছে, এবার দেখুন ইউজ অফ ক্লাউড কম্পিউটিং, এগুলো আপনারা মানে নিতেও পারেন, নাও নিতে পারেন। আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন কোথায় কোথায় বিভিন্ন রকম জায়গাতে এগুলো ইউজ হয়, বিভিন্ন রকম স্টোরেজে, যদি কোনো ডেটা স্টোরেজে হয় বা অ্যানালিসিস অফ ডেটা, এগুলোর জন্য ইউজ হয়। এন্টারটেনমেন্টের দুনিয়াতেও এখন ক্লাউড সার্ভিস ইউজ হচ্ছে। ঠিক আছে, তো এগুলো আপনারা রাখতে পারেন। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল ক্লাউড কম্পিউটিং। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা বলতে পারেন, ক্লাউড কম্পিউটিং নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে। হ্যালো, কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, সবাই বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে ক্লাউড কম্পিউটিং আর এটা শেষ হলো। নেক্সট দিন ব্যাংকিং পোর্শনটা শেষ করে দেবো। ব্যাংকিং এর হয়তো মানে যারা কমার্সের স্টুডেন্ট তারা খুব ভালো হয়তো জানেন, হয়তো আমি যা বলবো সেটা হয়তো অলরেডি অনেকে জানেন। ঠিক আছে, যদি মনে হয় যে কোনো জায়গায় আপনারা আরো কিছু ইনফরমেশন আমাকে দেবেন, দিতেই পারেন। ঠিক আছে, আহ, কেন আমি জানি না এখানে কমার্সের স্টুডেন্ট কতজন আছেন, তারা হয়তো ব্যাংকিং ব্যাপারটা বোঝেন ভালো। ঠিক আছে, তো যাই হোক, নেক্সট ক্লাসে আমরা ব্যাংকিং ব্যাপারটা শেষ করে ফেলবো। ঠিক আছে, এবং তারপর একটা ছোট্ট সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা আমি দেখিয়ে দেবো, এবং পিসি ট্রাবল শুটিং এবং নেটওয়ার্কিং এর আর একটা ক্লাস হবে। তারপরে মোটামুটি ধরুন আর 3টে কি 4টে ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। হ্যালো, নেক্সট ক্লাস আপনারা জানেন নিশ্চয়ই, নেক্সট ক্লাস হচ্ছে আবার বৃহস্পতিবার দিন। ঠিক আছে, 8:30টার সময়। ঠিক আছে, ওকে। ওকে, থ্যাংক ইউ। আপনারা সবাই ইয়ে করুন, লেফট করুন। সবাইকে লেফট করার জন্য রিকোয়েস্ট করছি।